জেনজি একটা ডাইভার্স জিনিস, তার আইডিওলজিক্যাল নানান রকম ডাইভার্সিটি আছে, সে ডিস্ট্রাকশন করতে পারছে, সে একটা মানে ভয়াবহ দানবীয় কাঠামোকে সে ভেঙে চুরে দিতে পারছে 1 মাসের মধ্যে। এই সিচুয়েশনে যে জেনজি বেড়ে উঠছে তাদের ফিউচারটা কি? বাংলাদেশের মধ্যে যদি তারা অবস্থান করে তাদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। 5 আগস্ট পরবর্তী আমাদের পরিবর্তিত পরিবেশ আসছে, সেখানে আমরা দেশে অবস্থান করব। তাদের সবার মধ্যে সেই একই ধারণায় আছে যে যে কোনো মূল্যে দেশের বাইরে যাওয়া লাগবে আমার। প্রিয় দর্শক, টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন তরুণ প্রজন্মের 2 জন প্রতিনিধি। আসুন তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মেঘমল্লার বসু। আমার বাম পাশে আছেন তানভীর আল হাদিম মায়েদ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের বিজয় 71 হলের আহ্বায়ক। আপনাদের 2 জনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। জুলাই অভ্যুত্থান যে আন্দোলন শুরু হয়েছিল আপনার কোটা বাতিলের দাবিতে, চাকরি আসলে বেসিক্যালি চাকরি, তো 1 বছর হয়ে গেল। এখন জব মার্কেটের কি অবস্থা? আপনার বন্ধু বান্ধব যারা আছেন চাকরি বাকরি খুঁজছেন, আপনার সিনিয়র যারা পাশ করে বের হয়ে গেছেন চাকরি বাকরি খুঁজছেন, তাদের সাথে তো আপনাদের নিয়মিত কথাবার্তা হয়, তা এই কর্মসংস্থানের কি অবস্থা? কর্মসংস্থানটা তো বাংলাদেশের প্রধান ক্রাইসিস। আমার বন্ধু বান্ধবের একটা বড় অংশ বিদেশে চলে গেছে, মানে পড়াশোনা করতে বা ফার্দার জব চাকরি বাকরি করতে ইত্যাদি। তো আমাদের একটা আশা ছিল যে জুলাইয়ের পর এখানে একটা পরিস্থিতি বদলাবে, যেহেতু এত তরুণদের একটা ইনফ্লাক্স ঘটছে, তো তাদের ওপিনিয়নগুলো নেওয়া হলে সেখানে পরিস্থিতি বদলাবে। কিন্তু আসলে এটা যদি বলি, এটা তো একটা বড় কাঠামোগত সমস্যা। আমাদের এখানে তো জাতীয় পুঁজির সেই অর্থে বিকাশ ঘটে নাই। আমরা যেটা করতেছি, আমরা বাইরে থেকে ইনভেস্টমেন্ট আনতে চাই এবং বাইরেরা যেই খাতে তাদের জন্য মনে হয় যে এই ব্যাপারটা গ্রহণযোগ্য সেই খাতে ইনভেস্টমেন্ট করে। এর বাইরে আমাদের এখানে কি প্রয়োজন, আমরা এখানে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি কি হতে পারে, আমাদের পোটেনশিয়াল কি আছে, সেটা তো হচ্ছে না। আমি যদি এটা কিভাবে চিন্তা করি, ধরুন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গত 25 বছর ধরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধীরে ধীরে তৈরি করছি। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো এখন আমার কাছে থাকতেছে না, কারণ আমি এখানে আমার কম্পারেটিভ অ্যাডভান্টেজের জন্য আমি বলছি যে এখানে আমি চিপ লেবার দিব এবং চিপ লেবারের কারণে গার্মেন্টস ইন্ডাস্ট্রি চলতেছে। কিন্তু আমি এখানে এমন কোনো কিছুই তৈরি করি নাই যে এটা আমাকে, মানে আমার জিনিসপত্র আমি খালি সেলাই করতেছি। আমি এক জায়গা থেকে তুলা আনতেছি, এক জায়গা থেকে অমুক আনতেছি, এনে আমি সেলাই করে আবার বাইরে পাঠিয়ে দিচ্ছি। আমি আমার একটা ব্র্যান্ড বানাইতে পারি নাই। যেই জিনিসটা আমার কাছ থেকে $3, $4, $5 কিনে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা ওয়ালমার্ট বেচতেছে $25, $30। তাহলে আমি কেন 20 বছর আমার একটা ব্র্যান্ড বানাইতে পারলাম না যে আমি ওইটা বেচবো $25, $30? সো এইটার তো একটা বড় 20 বছর 25 বছরের একটা অ্যাসপিরেশন লাগবে সামহাও, যে আমরা আমাদের ইকোনমিটাকে ট্রান্সফর্ম করতে চাই। আমরা এরকম ভাবে সারা জীবন একটা পেরিফেরির দেশ হয়ে থাকতে চাই না। আমি আমার এখানে লোকাল পুঁজির বিকাশ ঘটাতে চাই। কিন্তু বাংলাদেশে যেটা ট্র্যাজেডি, সেটা হচ্ছে যে আমরা ভারত থেকে ইনভেস্টমেন্ট নেওয়া বন্ধ করে আমেরিকার থেকে ইনভেস্টমেন্ট নিই, আমেরিকার থেকে ইনভেস্টমেন্ট নেওয়া বন্ধ করে চায়নার থেকে ইনভেস্টমেন্ট নিই। কিন্তু আমাদের এখানে জাতীয় পুঁজির গঠনে যে কাজগুলি করা দরকার, যেগুলো অনেক সময় সাপেক্ষ, সেই কাজগুলি কেউ করতে চায় না। কারণ সবাই 6 মাসে 8 মাসে চটকদার কোনো কিছু করে মানুষজনের ভোট বলেন, মানুষজনের এরিয়া বলেন, সেই কনসেন্ট নেওয়ার চেষ্টা করে। কিন্তু এটা এই জেনারেশনটাকে চিন্তা করতে হবে যে আসলে এখানে এই জেনারেশনের মানুষ ছেলেপেলেরা কিন্তু জানে, কারণ তারা ইন্টারন্যাশনাল জব মার্কেট সম্পর্কে অবগত। সো তারা জানে যে এখানে কোন ক্রাইসিসগুলোর কারণে এখানে হাই পেইং জব তৈরি হচ্ছে না, এখানে আপনার কর্মসংস্থান নিয়ে তৈরি হচ্ছে না। আপনার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলে যে সবাই উদ্যোক্তা হয়েছে। আরে ভাই, উদ্যোক্তা হব কিভাবে? আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এত খারাপ থাকে যে আমি 5,000 টাকা নিয়ে রাস্তা দিয়ে বেরোতে পারি না, তাহলে আমি কোত্থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে কি করবো? সেদিন একটা নিউজ দেখলাম যে একটা ফ্যামিলি, তারা ঋণের দায়ে মারা গেছে, ঋণের দায়ে আত্মহত্যা করছে, তার ফ্যামিলি মেম্বার ঋণ নিয়ে তার 40 করতেছে। সো আমরা তো এরকম মানে ডেট রিডেন একটা জাতি। আমাদেরকে এই সব সহজ বুদ্ধি দিলে হবে না। আমাদের এখানে জাতীয় পুঁজির বিকাশ কিভাবে ঘটতে পারে তাই নিয়ে একটা সিরিয়াস ফিলোসফিক্যাল ইকোনমিক্যাল ডিসকোর্স ডিবেট হওয়া দরকার। মায়ের এই যে দাদাও বললেন যে আমার সহপাঠীরা অনেকে চলে গেছে। আমি যে স্কুল থেকে পরীক্ষা দিয়ে আমরা 98 জন সেখান থেকে পাশ করছিলাম। আমার মনে হয় তাদের 50% উপরে এখন দেশে বাইরে আছে এবং জেনজিকে নিয়ে সবকিছু বাইরে ফিরবে না। ফিরবে কি ফিরবে না সেটা পরিস্থিতি তৈরি হয় না। যারা মধ্যপ্রাচ্যে গেছে তারা হয়তো ফিরতে পারে, কিন্তু যারা ইউরোপে চলে গেছে তারা ফিরবে না, এটাই ধরে নেওয়া উচিত আর কি। এবং আমাদের 5 আগস্টের আগে ফেসিবাদের আমলে আমাদের জেনজের মধ্যে ছিল একটা ধারণা যে বাংলাদেশে থেকে কিছু করা সম্ভব না। যখন 5 আগস্ট ঘটলো তার পরবর্তী সময় আমাদের মনে হলো না, বাংলাদেশে কিছু করা সম্ভব। কিন্তু গত 1 বছরের শাসন আমলের পরে, এই সরকারের শাসন আমলের পরে এখন এসে আবার পারসেপশন চেঞ্জ হয়েছে। আসলে বাংলাদেশ থেকে জীবনে কিছু করা সম্ভব না, এই পারসেপশনটা আবারও জেনজির মধ্যে ঢুকতেছে। এতক্ষণ পর্যন্ত দাদা যে বিষয়গুলো বললেন যে আমাদের ভবিষ্যৎ আমরা দেশে থেকে কি করতে পারবো, সেটা নিয়ে আমরা এখন সন্দিহান। আমরা সুনির্দিষ্ট, আপনি আপনার জুওলজিতে পরে আপনার ব্যাংকে চাকরি করা লাগতেছে, আপনার নিজের সেক্টরে কিছু করার সুযোগ আপনার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান থেকে পড়ে
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি, অন্য বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি যে সাবজেক্টে পড়বেন সেই সাবজেক্টে আপনার কোনো ফিউচার নেই। এটা একটা আপনি গুড পয়েন্ট রেজ করেছেন, সেটা হলো কিন্তু অলওয়েজ বলা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে জব মার্কেটের ব্রিজিংটা নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা যা গ্র্যাজুয়েট করছে সেটা জব মার্কেটে আসলে ডিমান্ড ফুলফিল করতে পারছে না। তাহলে শিক্ষার সংস্কারটা তো খুবই জরুরি। এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 1 ডজনের বেশি সংস্কার কমিশন হলো, আমরা কিন্তু কোথাও শিক্ষা সংস্কার কমিশন দেখি নাই, এবং এই জেনজি বা ছাত্রদের পক্ষ থেকে এটার জন্য জোরালো কোনো দাবি আন্দোলনও কিন্তু দেখলাম না। কেন শিক্ষা কেন অবহেলিত থেকে গেল? প্রথমত সবার সরকারের প্রতি অনেক বেশি আস্থা এবং বিশ্বাস ছিল যে সরকার যা করবে তা আমাদের ভালোর জন্যই করবে, কিন্তু শিক্ষা নিয়ে যে সরকারের কোনো উদ্যোগ নেই সেটা নিয়ে আসলে আমরা নিজেরাও অনেক বেশি যে আসলে কেন এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলো না, বা আমাদের পক্ষ থেকে আমরা আলোচনা করেছি যে নিজেদের মধ্যে ফেসবুকে লেখালেখি করা এইসব বিষয়ে আমরা ছিলাম, কিন্তু আমরা কিন্তু জোরালো কোনো চাপ দিইনি। এটা আসলে খুবই একটা সিগনিফিক্যান্ট বিষয় আমাদের জন্য যে সরকার শিক্ষা বিষয়ে যত সংস্কার তা ভবিষ্যৎ সরকারের জন্য রেখে গেছে। তারা কোনো ইনিশিয়েটিভ তো তারা নেয়নি, মানে তারা কোনো পরিবর্তন প্রয়োজন সেটা তারা মনে করছে না। আমরা দেখতে পেয়েছি যে মানে আমরা তো ইউনিভার্সিটি লেভেল নিয়ে কথা বলছিলাম, 2020-21 পর থেকে, কোভিডের পর থেকে বাংলাদেশে একটা বড় শিক্ষার ক্রাইসিস হয়েছে। বা প্রাইমারি স্কুল এবং আপনার সেকেন্ডারি স্কুল থেকে যে ড্রপ আউটের মাত্রা, এই ড্রপ আউটের মাত্রা অনেক বেড়ে গেছে, এবং এইটা সামাজিক অভিঘাত সৃষ্টি করছে। যারা ড্রপ আউট তাদের একটা বড় অংশ নারী, মানে শিক্ষায় বড় বৈষম্য তৈরি করেছে। এই নারীরা, মানে সেটা তো আছে যে কিন্ডার গার্ডেন যে স্ট্রাকচারটা, আমরা কিন্ডার গার্ডেন নিয়ে কেউ কথা বলি না, কিন্ডার গার্ডেনের 1/3 কিন্ডার গার্ডেন কোভিডের সময় নাই হয়ে গেছে, কারণ এগুলো প্রাইভেট উদ্যোগে চলতো। সো ওরা 1 বছর 1.5 বছর সাস্টেইন করতে পারে নাই। সো এই কিন্ডার গার্ডেন না থাকার মানে কি? তার মানে প্রাইমারি লেভেলে একদম প্রি স্কুলিং লেভেলে আপনার বৈষম্য হয়ে যাচ্ছে। আপনি 1-এ উঠতেই কেউ যে মানে কিন্ডার গার্ডেন অ্যাফোর্ড করতে পারতেছে সেটা ভালো কিন্ডার গার্ডেনে পড়তেছে, বাকিরা একবারে ডাইরেক্ট ক্লাস 1-এ এসে পড়তেছে। সো যে 2 বছর পড়াশোনা করে তারপর ক্লাস 1-এ এসে ভর্তি হলো, আর যে বাপমা পড়তে পারে কি পারে না সে ক্লাস 1 এসে ভর্তি হলো। তো আপনি ক্লাস 1 থেকে তো শুরু হচ্ছে বৈষম্য। আর যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা খুব, মানে আমরা তো দেখতেছি একদম আপার লেভেলে, আপার মিড টায়ারে বা ওই জায়গায়, কিন্তু আপনি যদি ধরেন যে হাই স্কুল যে ড্রপ আউটগুলো, এই হাই স্কুল ড্রপ আউটের একটা বড় অংশ হচ্ছে নারী। এই নারীদের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি স্ট্যাটিস্টিক্সগুলো মিলায় দেখেন, 20-21 পরে আমাদের এখানে বাল্য বিবাহ বাড়ছে। কেন বাড়লো? ওই যে মানুষটা ভাবতেছিল যে হচ্ছে আপনার মানে ও পড়াশোনা করে কিছু একটা করতে পারবে, ওর আর ওই জায়গাটার অপরচুনিটি তৈরি হলো না। তারপরে ও যখন, যেহেতু ওকে স্কুলে পড়াইতে পারতেছে না, গরিব বাপ মা কি করতেছে, বিয়ে দিয়ে দিচ্ছে। এবং বাল্যবিবাহের সাথে আর অনেকগুলো স্ট্যাটিস্টিক্স আপনি মিলায় দেখেন, নারী ও শিশু মৃত্যুর হার বাড়ছে, মানে মাতৃ ও শিশু মৃত্যুর হার বাড়ছে কত 4-5 বছরে। এই পুরা জিনিসটা অবজার্ভ করার পর আমাদের গভর্নমেন্টের ডিসিশন কি হলো, তারা একটা জায়গায় কোটা উঠাই দিল, সেটা কি প্রাইমারি স্কুলের টিচারদের। যে প্রাইমারি স্কুলের টিচারদের মেয়েদের কোটা থাকার ফলে যে কত মেয়ে পাশ করে ওই পর্যন্ত যাইতে পারছে, কত মেয়ের মানে বাল্যবিবাহ মধ্যে দিয়ে ঝরে পড়ে নাই, সেই স্ট্যাটিস্টিক্স কিন্তু আমরা করলাম না। তার মানে আমাদের এখানে যে আমরা একটা কথা সবসময় বলি যে শিক্ষা কোনো পণ্য না, শিক্ষা আমার অধিকার। এখন এটা বলার কথা, কিন্তু শিক্ষা তো পণ্যে পরিণত হয়ে গেছে, সম্পূর্ণ পণ্যে পরিণত হয়েছে। আমাদের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো, এগুলো পাবলিক ইউনিভার্সিটি না। প্রত্যেক বছর আপনি দেখেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফর্মের দাম, এই ফর্মের দাম প্রত্যেক বছর বাড়তে বাড়তে আমাদের সময় যা ছিল তার থেকে এখন 300% উন্নয়ন ফি প্রত্যেক বছর বাড়তেছে। যতগুলো হিডেন কস্ট আমাদের এখানে, যখন কেউ টেলিভিশন এন্ড ফিল্মে এসে ভর্তি হয় তাকে কিন্তু বলা হয় না যে টেলিভিশন এন্ড ফিল্ম পড়তে হলে তোমার এত টাকা খরচ হবে, কিন্তু তার একটা পাবলিক ইউনিভার্সিটিতে যে খরচ হওয়ার কথা তার থেকে অনেক বেশি খরচ হয়। চারুকলায় যে ছেলেটা বা মেয়েটা পড়ে 5-7-10 বছর আগেও তাদের শিক্ষা উপকরণের উপর ভর্তুকি ছিল, এখন শিক্ষা উপকরণের উপর ভর্তুকি নাই। সো আমি ক্রমাগত শিক্ষাকে স্ট্র্যাটাফাই করে আপার মিডল ক্লাসের একটা অংশ, ব্রিলিয়ান্ট অংশের হাতে তুলে দিয়ে বলতেছি যে বাবা বাকিরা করে কমে খাও, যেমনে পারো খাও। সো এই যে শিক্ষার যে দার্শনিক জায়গাটা, সেই মানে দর্শনগত জায়গা থেকে আমরা শিক্ষাকে একটা সার্বজনীন জিনিস হিসেবে কল্পনাই করতে পারি। তাহলে এটা নিয়ে আপনারা আন্দোলন করলেন না কেন ছাত্ররা? চ্যালেঞ্জটা হচ্ছে এটা নিয়ে যখন আমি আন্দোলন করছি তখন, বা এটা নিয়ে যখন আমি কথা বলছি, আমি যে প্রেস কনফারেন্সে শিক্ষা নিয়ে কথা বলছি, সেদিন যে কয়টা প্রেসের লোক ছিল, আর যেদিন আমি হচ্ছে সরকারকে কোনো একটা চটকদার বিষয় নিয়ে গালাগালি করছি, সেদিন যে কয়টা মানুষের অ্যাটেনশন ছিল, সেটার একটা ম্যাসিভ ডিফারেন্স আছে। আমরা সবাই যে যার মতো করে গঠনমূলক কাজ করছি। আপনি কি জানেন যে ফর্মের দাম কমানোর জন্য যে স্মারকলিপি, এই স্মারকলিপি আমরাও দিয়েছি, ছাত্রদল দিয়েছে, এবং ওইটার ভিত্তিতে বোধহয় কমছেও। সো এই কিন্তু ওটা কিন্তু কোনো কাভারেজ পায় না, ইটস নট নিউজ। কিন্তু আমি যদি বলতাম যে ভিসি হচ্ছে একটা অমুকের দালাল,
আপনি অবশ্যই যায় কাভার করতেন। সো আমাদের এটা একটা চ্যালেঞ্জ যে আমরা কি হচ্ছে প্রত্যেক দিনকার ছোট ছোট মায়োপিক জিনিস নিয়ে কথা বলবো, নাকি আমরা স্ট্রাকচারাল লং টার্মে 10 বছর 15 বছর 20 বছরে বাংলাদেশ কি হবে তাই নিয়ে ডিবেট করব। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ কেউ কেউ আছে যারা ফর্মের দাম কমাইতে চায়, কেউ কেউ আছে যারা ফর্মের দাম বেশি রেখে দুইটা গরিব শিক্ষার্থীকে কিছু খয়রাতি করে তার মধ্যে দিয়ে আরো 5টা গরিব শিক্ষার্থীর ভোট কিনতে চায়। মায়ের আমাদের এখানে একটা কথা বলা হয় যে যত বেশি পড়বেন তত বেশি বেকার হবেন, এটা স্ট্যাটিস্টিক্যালি প্রমাণিত। যেমন প্রাইমারি স্কুলে ড্রপ আউট যারা হয়ে গেছে তারা কোথাও না কোথাও কিন্তু একটা কিছু করছে, বেকার না, আনএমপ্লয়মেন্ট না। কিন্তু আমাদের এখান থেকে বিশ্ববিদ্যালয় থেকে যা বেরোচ্ছে, প্রাইভেট আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা গ্র্যাজুয়েট হচ্ছে, এদের সংখ্যা কিন্তু হিউজ বেকার। আবার এই আপনার গত 3-4 বছর ধরে যে জব মার্কেটের খারাপ অবস্থা, খুব সহসা ইকোনমি যে ভালো হবে আবার জব মার্কেট ওপেন হবে সেই সুযোগটাও খুব কম দেখা যাচ্ছে। তাহলে এই সিচুয়েশনে যে জেনজি বেড়ে উঠছে তাদের ফিউচারটা কি? তাদের ফিউচার নিয়ে তো আসলে অনেক গভীর আলোচনা দরকার, এবং আসলে আমার মনে হয় না যে এই আলোচনা করার মধ্যেও চিন্তা আমার মধ্যে আছে আর কি, গভীর চিন্তা আমার মধ্যে আছে। আসলে তাদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। বাংলাদেশের মধ্যে যদি তারা অবস্থান করে তাদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তাদের জব মার্কেটের জন্য সরকারের কোনো আন্তরিকতা নেই, এবং গত 1 বছরে কিন্তু সরকারি নিয়োগগুলো অনেকগুলো স্থগিত। এবং আমার বন্ধু বান্ধব যারা ছিল, যারা এখন বিসিএস পরীক্ষা দেওয়ার কথা, তাদের নিয়োগগুলো অনেক জায়গায় আটকা আছে। তো এইসব কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে একটা অসন্তোষ আছে যে কাজের জন্য কোঠা বিলোপ করে আমি চাকরি পাবো, সেই জন্য আমাদের যে আন্দোলন ছিল, এই আন্দোলনের পরে আসা সরকার আমার চাকরি নিশ্চিত করতে পারতেছে না। আমার এবং আমাদের সিলেটের যে বিষয়গুলো, আমাদের সিলেটের বিভাগের তাদের তো বাইরে যাওয়ার প্রবণতা বেশি। তাদের মধ্যে এটা মুহূর্তের জন্য, আমি একজন শিক্ষার্থীর মধ্যে এটা দেখি নাই যে 5 আগস্ট পরবর্তী আমাদের পরিবর্তিত পরিবেশ আসছে, সেখানে আমরা দেশে অবস্থান করব। তাদের সবার মধ্যে সেই একই ধারণায় আছে যে যে কোনো মূল্যে দেশের বাইরে যাওয়া লাগবে আমার। দুই ধরনের মানুষ দেশের বাইরে যাচ্ছে। এক ধরনের হচ্ছে আমাদের শ্রমিক ভাইরা যাচ্ছে মিডল ইস্টে, আর এক ধরনের হচ্ছে তরুণ মেধাবী যারা, এরা চলে যাচ্ছে, ব্রেন ড্রেন যেটা বলা হয়ে থাকে। তো এইটা যদি আমরা স্টপ করতে না পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি? বাংলাদেশের ভবিষ্যৎ এই যে 5 আগস্টের পরবর্তী যে গন্তব্যহীনভাবে আগাইতেছিল, আমরা সেইভাবে আগাইতে থাকবো আর কি। যদি কেউ সেই হালটা না ধরে, কেউ যদি সেই ব্রেন ড্রেনটা যদি লাগাম টানতে না পারে, এবং আমাদের যারা শ্রমিকরা দেশের বাইরে যাচ্ছেন তাদের জন্য যে নিরাপদ বাংলাদেশ, তাদের পরিবারের জন্য যে বাংলাদেশের, সেই বাংলাদেশ যদি নিশ্চিত না করতে পারে, তাহলে আমাদের ভবিষ্যৎ আবারও উদ্দেশ্যহীনভাবেই আমাদের এগিয়ে যেতে হবে আর কি। মেঘ, একই প্রশ্ন, জেনজির ভবিষ্যৎ কি? জেনজির ভবিষ্যৎ আসলে জেনজিকে তার কন্ট্রোলটা নিতে হবে। জেনজি কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি জেনজি রিপ্রেজেন্টেটিভ না, কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল ওপিনিয়ন জেনজি রিপ্রেজেন্টেটিভ না। জেনজি একটা ডাইভার্স জিনিস, তার আইডিওলজিক্যাল নানান রকম ডাইভার্সিটি আছে। সে ডিস্ট্রাকশন করতে পারছে, সে একটা মানে ভয়াবহ দানবীয় কাঠামোকে সে ভেঙে চুরে দিতে পারছে 1 মাসের মধ্যে। কিন্তু তার এখন কনস্ট্রাকশন শিখতে হবে, যে আমি যা যা চাই তা আদায় আমি কিভাবে। কনস্ট্রাকশনটা হচ্ছে না, কনস্ট্রাকশনটার জন্য আসলে আমাদের এটা জেনজিকে দোষ দিয়ে লাভ নাই, কারণ মানে আমাদের পূর্বতন প্রজন্ম তো আমাদের জন্য সেটা রেখে যাইতে পারে নাই, যে আমরা কি মানে বানানো কাঠামো থাকলে ইটস মোর ইজিয়ার। কিন্তু তার তো আসলে প্ল্যাটফর্ম নাই, তার কথা বলার জায়গা নেই। সেই যে চিন্তাগুলা করতেছে সেই চিন্তাগুলা প্রকাশিত হবে, তার কোনো অবস্থান আমরা তৈরি করতে পারিনি। সো জেনজি যেহেতু সে অনেক বেশি ইন্টারকানেক্টেড গ্লোবাল টেন্ডেন্সিগুলোর সাথে, সো তার নিজেকে বাংলাদেশের কনটেক্সটে ফিট করতে হবে, যে বাংলাদেশের কনটেক্সটে আমি আসলে কিভাবে বুঝতেছি, যে মানে আমেরিকা এই মুহূর্তে যা হচ্ছে, ইংল্যান্ডে যা হচ্ছে, তার সাথে বাংলাদেশ কিন্তু খুব যে মানে সেপারেটেড বা ডিসকানেক্টেড এমন না। আজকে আমরা যে ক্রাইসিস ফেস করতেছি 2008-এর পরে একটা বড় সময় ধরে একই ধরনের ক্রাইসিস আমরা তথাকথিত ফার্স্ট ওয়ার্ল্ডেও দেখতে পেয়েছি। সো আসলে তাহলে আমার পলিটিক্সটা কি হবে? আমার পলিটিক্সটা কি হচ্ছে ঘুরে ফিরে কালচারাল আইডেন্টিটির পলিটিক্স, ঘুরে ফিরে আমি বলতেছি ভারতীয় আধিপত্যবাদ, কিন্তু ভারতের সাথে আসলে আমার যে অর্থনৈতিক চুক্তিগুলো, সেই অর্থনৈতিক চুক্তিগুলো কিছু ডিল হয় নাই। আমি একটা ফেক কালচারাল লড়াইয়ের মধ্যে ঢুকে গেছি। আমার এরকম বিভিন্ন রকমভাবে বর্গে বিভক্ত হয়ে মারামারি অমুক তমুক। আমাদের রাজনীতি কি এটাই থাকবে, নাকি আমরা সামষ্টিকভাবে কিছু একদম ভাত কাপড় রুটি রুজির প্রশ্নে কিছু মৌলিক জায়গা কনস্ট্রাক্ট করতে পারবো, কিছু মৌলিক দাবি কনস্ট্রাক্ট করতে পারবো? সেটা আমি আপনি রিপ্রেজেন্টেটিভ হয়ে করে দিতে পারবো না। মায়ের একটা পলিটিক্যাল পার্টি করে, আমি একটা পলিটিক্যাল পার্টি করি। আমরা আমাদের মতো করে সবসময় একটা সাংগঠনিক ধারায় আমাদের দর্শনের জায়গা থেকে কথা বলবো, কিন্তু তার বাইরে যে ম্যাসিভ নন পার্টিজান একটা অংশ আছে, তাদেরকে কোথাও না কোথাও নিজেদের এজেন্সিটা বুঝে নিতে হবে। এবং আমার মনে হয় না যে জেনজি এখনো আসলে কনস্ট্রাকটিভ চিন্তা করছে, এবং তাদের যে চাওয়া, সেই চাওয়া অর্জনের জন্য, আদায় করার জন্য তারা মানে এখনো 5 আগস্ট পরবর্তী সময়ের মতো মাঠে আছে। আমার মনে হয় না এটা। তারা কি মুখ ফিরিয়ে নিয়েছে? মুখ ফিরিয়ে নিয়েছে না, তাদের অনীহা আছে
সেই অনীহার জায়গাটা আসলে কেন অনীহা সেটা ব্যাখ্যা করার বিষয়, কিন্তু অনীহা তাদের আছে, যে কারণে তারা এই বিষয় নিয়ে আবার শুধু ফেসবুকে লেখালেখির মধ্যেই তারা থাকতে চায় আর কি, আমার মনে হয় যেটা। মেঘ মোল্লার বসু এবং তানভীর আল হাদি মায়েদ, আপনাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।